আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ারের 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ ইংলিশ সাবজেক্টে, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে গ্রামাটিক্যাল পার্টের নবম ক্লাসে। প্রথম আটটি ক্লাসে আমরা দুটো গ্রামাটিক্যাল আইটেম শেষ করেছি, প্রথমত সেন্টেন্স কারেকশন, দ্বিতীয়ত ফ্রেমিং টু লেস কোয়েশ্চেন। আজকে নবম ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস গ্রামাটিক্যাল আইটেমের প্রথম ক্লাস শুরু করছি। প্রথম ক্লাসে আমরা রুল নম্বর 1 নিয়ে আলোচনা করব, কারণ রুল নম্বর 1 থেকে অনেক প্রশ্ন এসে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেন আমার কাছ থেকে তোমাদের 2022-23 শিক্ষাবর্ষ এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের জন্য আপডেট শর্ট সাজেশনসটি সংগ্রহ করেছো, কুরিয়ার করে নিয়েছো, তারা পেজ নম্বর 38 বের করো। 38 বের করে ক্লাসটি করলে তোমরা ভালো বুঝতে পারবে। আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে পারোনি, 2022-23 সেশনে তোমরা যারা পরীক্ষার্থী এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছ এই ইংলিশে, সকলের জন্য আমি নতুন করে আপডেট করে তোমাদের সাজেশনস তৈরি করেছি। তো সাজেশনসটি সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের আলোচনা শুরু করা যাক। প্রথম যে সূত্রটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাধারণ বর্তমান কাল। তোমরা সবাই এই টেন্সটি পড়েছো, তোমরা জানো যে টেন্স হচ্ছে মূলত তিন প্রকার, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আর আমরা যদি একটু বলি, আরও একটু বিস্তারিত করি, সেটা হচ্ছে তোমার প্রতিটি টেন্সকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি, যেমন ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটি ভাগে ভাগ করতে পারি। তো প্রতিটা যে আমাদের টেন্স রয়েছে সেই টেন্স থেকে আমরা ভাগ করলে সাধারণত 12টি টেন্স পাই, চারটি চারটি করে, তে যারা 12, মানে 3 4 12 এরকম। তো প্রথমে যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হয় এটা হচ্ছে প্রথমে মনে রাখা দরকার। যেমন বর্তমানকালের কোনো কাজ যদি সাধারণভাবে হয়, বা ধরো এটা একটা কন্ডিশন বা একটা শর্ত যে বর্তমান কালের কোনো কাজ সাধারণভাবে হতে হবে, এটা একটা শর্ত বা একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে আমি এখানে অভ্যাস বোঝাতে, যদি ধরো অভ্যাস বোঝায়, যেমন তিনি প্রত্যেক দিন নামাজ পড়েন, বা তিনি প্রত্যেক দিন কবিতা পাঠ করেন, বা তিনি প্রতিদিন চা পান করেন, এই যে প্রতিদিনের কাজ, এই প্রতিদিনের কাজটা সবসময় কোন টেন্স হবে বলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এরপর হচ্ছে তোমার চিরন্তন সত্য। তো চিরন্তন সত্যের ব্যাপারটা হচ্ছে, যেমন ধরো যে সত্যটা গতকালকেও সত্য ছিল, আজকেও সত্য, ভবিষ্যতেও সত্য, সেটা মূলত চিরন্তন সত্য। তো এই যে আমি তিনটি শর্ত দিলাম, প্রথম হচ্ছে কোনো কাজ যদি সাধারণভাবে হয় বোঝায়, তারপর হচ্ছে তোমার অভ্যাস যদি বোঝায়, এবং চিরন্তন সত্য যদি বোঝায়, তাহলে তোমাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝে নেবে তুমি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো। আচ্ছা, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো, এটা বোঝার পরের দায়িত্বটা কি তোমার? এটা বোঝার পরের দায়িত্বটা হচ্ছে তোমাকে এই যে বাংলা ক্রিয়া শেষে কী কী থাকে এটা জানা, এটা মনে রাখবে। যেহেতু আমরা বাঙালি, সেহেতু বাঙালিদের ক্ষেত্রে এই 4-5টি চিহ্ন বলেছি, এই 5টি চিহ্ন জানাটা দরকার। যেমন কোনো ক্রিয়া শেষে যদি রস্বই, তারপরে তোমার এ, তারপরে অন্তস্তীয় অ, তারপরে হচ্ছে তোমার অন্তস্থ অ, তারপরে ও, ইত্যাদি থাকবে, এই কথাগুলো থাকলে আমরা বলতে পারি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, যেমন আমি ভাত খাই, এই ক্রিয়া শেষে রস্বই রয়েছে। যেমন সে বল খেলে, রয়েছে। যেমন সে স্কুলে যায় বা কলেজে যায়, তারপরে ও, যেমন তুমি ভাত খাও, অ, এই যে শেষের অক্ষর মানে উচ্চারণ ধ্বনি এরকম থাকলে আমরা বুঝি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো এটা আমাদের কেন লাগবে? যখন আমরা ট্রান্সলেশন করবো তখন কিন্তু এটা অত্যন্ত দরকার। আমি তো আগেই বলে নিয়েছি যে রাইট ফর্ম অফ ভার্ব শুধু কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বসের শূন্যস্থান পড়ার জন্য পড়ছি না, আমাদেরকে পরবর্তীতে কাজে লাগবে। এবার রাইট ফর্ম অফ ভার্বস করার সময়ও কাজে লাগবে, সেটা আমি তোমাদেরকে প্রয়োগে দেখিয়ে দেবো। তো দেখো গঠনটা কি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এটা হচ্ছে তোমার এক্সটেনশন মানে এক্সট্রা কথা, তো সেটা তোমাকে প্রয়োজন অনুসারে বসাতে হতে পারে, সেটা আমি এখানে আলোচনা করছি না। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা কথা রয়েছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তোমাকে অবশ্যই মূল ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত করতে হবে, এই হচ্ছে কথা। এরপর হচ্ছে পয়েন্টিং ওয়ার্ডস, অর্থাৎ প্রতিটা টেন্সের কিছু অ্যাডভার্ব রয়েছে, যে অ্যাডভার্বের মাধ্যমে আমরা মূলত চিনতে পারি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা অন্য কোনো টেন্স কিনা। তো সেরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাডভার্বগুলো হচ্ছে অফেন, অলওয়েজ, তারপর রেগুলারলি, সামটাইমস, এভরিডে, নর্মালি, জেনারেলি, অকেশনালি, তারপর হচ্ছে তোমার ডেইলি, ইউজুয়ালি।
আমরা ছোটকালে এই শব্দগুলো মুখস্থ রাখতে একটু কষ্ট হতো, এর জন্য প্রতিটা শব্দের আদ্যক্ষর নিয়ে মানে প্রথম অক্ষরটি নিয়ে আমরা একটা শব্দ তৈরি করতাম। এই শব্দ দিয়ে আমরা মোটামুটি মুখস্থ রাখতাম এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যখন আমাদের জিজ্ঞেস করতেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাডভার্বগুলো বলো, তখন আমরা এই সিরিয়াল ধরে বলে দিতাম এবং শিক্ষকের শাস্তির হাত থেকে রক্ষা পেতাম, এই আর কি। তো যাই হোক, আমাদের উদাহরণগুলো আমরা সবাই একটু দেখি। প্রথমে বলেছে হি অফেন মেক লেট। এই বাক্যটি খেয়াল করো, এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা কিভাবে বুঝলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? দেখো এখানে কিন্তু অফেন কথাটা রয়েছে। ধরো অফেন কথাটা আমি কেটে দিলাম, তখন কিন্তু এই বাক্যটা মূলত কোন টেন্স সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। অর্থাৎ এই বাক্যটা এখন যে কোনো টেন্সেই থাকতে পারে। কিন্তু আমরা যখন একটা অ্যাডভার্ব নির্দিষ্ট করে দিব যে অফেন, তখন কিন্তু এটা অফকোর্স কি হয়ে গেল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। ওকে, এরকম করে আমরা দেখো, যেমন বলেছে যে উই ব্যাথ ইন দ্য রিভার ডেইলি। আমরা প্রতিদিন নদীতে গোসল করি। তো এই যে প্রতিদিনের কাজটা অর্থাৎ অভ্যাস, এবং তোমার অ্যাডভার্ব ডেইলি কথাটা কিন্তু রয়েছে, এটা দেখে তুমি বুঝতে পারো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আইস ফ্লোট অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। এটা কোন যুক্তিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো? এটা চিরন্তন সত্য যুক্তিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো। আচ্ছা, এই তিনটি বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট হলো, এটা আমরা বুঝলাম। এবার আমাদেরকে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার জন্য এখানে কি করতে হবে, এটা আমাদের গঠনে যেতে হবে। আমরা যেহেতু প্রথম ধরে নিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই যুক্তি সহকারে, সেহেতু এখানে আমাদেরকে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম শিওর করতে হবে, এনশিওর করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখো সাবজেক্ট হচ্ছে হি, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হচ্ছে মেক, মেক থেকে মূল ভার্বের সাথে এস বাইস হবে, কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। উই ব্যাথ ইন দ্য রিভার ডেইলি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা বুঝতে পেরেছো। এরপরে সাবজেক্টটা বসাতে হবে, সাবজেক্ট হচ্ছে উই, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যাথ, তারপর হচ্ছে তোমার অবজেক্ট বা এক্সটেনশন ইন দ্য রিভার ডেইলি। ওকে, এরপর হচ্ছে আইস ফ্লোট অন ওয়াটার, বরফ জলে ভাসে। তাহলে এখানে বরফটা হচ্ছে সাবজেক্ট আর ভার্বটা হচ্ছে ফ্লোট আর অবজেক্ট হচ্ছে অন ওয়াটার, বা অবজেক্ট ঠিক না, জাস্ট এটা অ্যাডভার্ব। সো সেক্ষেত্রে আমাদের অ্যাডভার্ব দিয়ে দরকার নেই, আমাদের দরকার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে এস বেস বসলো কিনা। অনেকগুলো আলোচনা করে ফেললাম, এবার তোমার টার্ন। সেটা হচ্ছে আমি এখানে তোমাদের 10টা বাক্য রেখেছি, তোমাদের বইতেও রয়েছে, তোমরা বইটি বের করে প্র্যাকটিস করতে পারো। আমি তোমাদেরকে এখন বলবো তোমরা ভিডিওটি পজ দিয়ে রাখো এবং পজ দিয়ে রেখে তুমি আমার সাথে উত্তরগুলো মিলাও যে তোমার হচ্ছে কিনা। ওকে, আশা করি তুমি ভিডিওটি পজ দিয়েছো এবং এবার তুমি আমার সাথে উত্তরগুলো মিলাবে। তো চলো আমরা উত্তরগুলো মিলে। প্রথম বাক্যটি কি বলেছে, চ্যারিটি বিগিন অ্যাট হোম। এটা চিরন্তন সত্য। আমরা জানি যে দানশীলতা বা দয়া দাক্ষিণ্য এটা ঘর থেকেই শুরু করতে হয়। তো আগে ঘর তারপরে পর, ব্যাপারটা এরকম। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে সাবজেক্টটা হচ্ছে চ্যারিটি, এটা একটা গুণের নাম, আর মূল ভার্ব রয়েছে বিগিন, তার জন্য মূল ভার্বের সাথে এস বা যুক্ত হচ্ছে বিগিন এর সাথে এস বা ইয়েস, কারণ চ্যারিটি একটা গুণের নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর বুঝেই তো নিয়েছো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। পরবর্তী বাক্যটিতে রয়েছে এভরি ম্যান, প্রতিটি মানুষ কি করে, যে তার মাতৃভূমিকে ভালোবাসে। তো প্রতিটি মানুষ তার মাতৃভূমিকে ভালোবাসে, এটা আমরা কিভাবে আনসার করতে পারি? দেখো সাবজেক্ট হচ্ছে এভরি ম্যান, এভরি ম্যান মানে প্রত্যেক মানুষ। প্রত্যেক মানে কি, প্রতি প্লাস এক মানে একজন, এটা হচ্ছে একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য অবশ্যই মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লাভ, লাভের সাথে এস বাই এস, লাভস। ওকে, পরবর্তী বাক্যটিতে রয়েছে হি কাম হেয়ার এভরিডে, সে প্রতিদিন এখানে আসে। তো এটা হচ্ছে প্রতিদিন আসে, তার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য বলতে হবে কাম থেকে কামস, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরের বাক্যটিতে রয়েছে হি নট কাম, এখানে একটা টুইস্ট রয়েছে, ব্র্যাকেটে দেখো নট দেওয়া রয়েছে। যখন তোমরা দেখবা যে রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে ব্র্যাকেটে নট দেওয়া রয়েছে, তখন বুঝতে হবে তোমাকে নেগেটিভ করতে হচ্ছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করতে হবে ডু নট, ডাজ নট দিয়ে। তো সেক্ষেত্রে আমরা যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাই, নোট করে রাখো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ডাজ নট দিয়ে নেগেটিভ করতে হয়, এবং অন্য যে কোনো সাবজেক্ট থাকলে ডু নট দিয়ে নেগেটিভ করতে হয়। আমি আবার রিপিট করছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ডাজ নট দিয়ে নেগেটিভ করতে হয়, অন্য সাবজেক্ট থাকলে ডু নট দিয়ে নেগেটিভ করতে হয়। তো এখানে হি রয়েছে, আমরা ডাজ নট দিয়ে নেগেটিভ করবো, কারেক্ট সেটা দাঁড়াবে ডাজ নট কাম হেয়ার এভরিডে, সে এখানে প্রতিদিন আসে না। পরবর্তী বাক্যটিতে রয়েছে হি প্লে ফুটবল, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই প্লে থেকে
প্লেস। আই গো টু কলেজ ডেইলি, আমি প্রতিদিন কলেজ যাই, তাহলে বলতে হবে আই গো টু কলেজ ডেইলি, গোই হবে। আর এরপর আসো তোমার আমরা বলবো হচ্ছে আই নট গো টু কলেজ ডেইলি। তো এখানে নেগেটিভ চাচ্ছে, তাই তো? তো আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাস নট দিয়ে নেগেটিভ করতে হয়, কিন্তু যদি সাবজেক্টটা অন্য কোনো সাবজেক্ট মানে পার্সন হয়ে থাকে তাহলে ডু নট দিয়ে নেগেটিভ করতে হয়। তাহলে ডু নট গো টু কলেজ ডেইলি। পরবর্তী বাক্যটিতে রয়েছে ম্যান টু বি মর্টাল। দেখো টু বি বলতে আমরা অ্যাম, ইজ, আমি একটু লিখে দেই, তোমরা যারা জানো না তারা নোট করে নিতে পারো। আমরা বি ভার্ব বলতে বা বি ভার্ব বা ব্র্যাকেটে যদি টু বি ভার্ব থাকে তাহলে আমরা মূলত বুঝি হচ্ছে অ্যাম, ইজ, আর, তারপরে ওয়াচ, ওয়ার, এইগুলো। তো এখানে তোমরা মনে রাখবে যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি আমাদের এই বি ভার্বটা বসাতে হয় তাহলে আমাদেরকে এখান থেকে নিতে হবে হচ্ছে তোমার অ্যাম, ইজ, আর। বাকি যে এই যে ওয়াজ, ওয়ার, এটা হচ্ছে পাস্ট টেন্সে, তাই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এটা বাদ দিয়ে বললাম। আমাদেরকে হচ্ছে প্রেজেন্ট টেন্স হচ্ছে অ্যাম, ইজ, আর। এখানে অ্যাম কথাটা হচ্ছে আই এর জন্য ফিক্সড, আয়ের জন্য বাজেট করা, মানে অ্যামটা আই ছাড়া আর কারোর জন্য বসবে না। ইজটা বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, লিখে মানে নোট করে রাখতে পারো। আমি আবার বলছি, ইজটা বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, আর আরটা বসবে অন্য যে কোনো থার্ড পারসন প্লুরাল নাম্বারের জন্য এবং ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের জন্য। ওকে, এই তিনটে কথা মনে রেখো। তো এখানে বলা আছে ম্যান, মানুষ, তো মানুষ একজন মানুষকে বোঝানো, মানে এখানে ম্যান সিঙ্গুলার বোঝানো হচ্ছে, যদিও জাতিগত নাম, কিন্তু এখানে ম্যান সিঙ্গুলার। যদি ম্যান মানে মেন বলতো তাহলে আমরা প্লুরাল ধরতাম। তো এখানে বলবো ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, তাহলে এখানে আমরা বলবো ম্যান ইজ। কেন বসলাম? এটা চিরন্তন সত্য, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরবর্তী বাক্যটিতে রয়েছে মাই প্যারেন্টস, আমার বাবা মা। বাবা মা দুইজন, তার জন্য এখানে আর বসাতে হবে। আর টু বি, আর টু ডিয়ার, সরি আর ডিয়ার টু মি, আমার কাছে প্রিয়। তারপরে বাক্যটিতে রয়েছে নাফিস অলওয়েজ ট্রাই টু সেভ প্রেয়ার, নাফিস সবসময় নামাজ পড়ার চেষ্টা করে। এটা হচ্ছে সবসময়ের কাজ, অর্থাৎ এটা কিন্তু একটা নিয়মিত কাজ। অলওয়েজ রয়েছে, এটা একটা অ্যাডভার্ব, আমরা জানি যে অ্যাডভার্বের মাধ্যমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নির্ধারণ করে থাকি। তাহলে ট্রাই থেকে ট্রাইস টু সেভ প্রেয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বারবার প্র্যাকটিস করবে। আজকে প্রথম ক্লাস যেহেতু রাইট ফর্ম অফ ভার্বসের, সেক্ষেত্রে সূচনামূলকভাবে বেশ কিছু কথা বলা হয়ে গেল, এবং তোমাদের যে রাইট ফর্ম অফ ভার্বস আসে পরীক্ষায় তার কিন্তু 2 থেকে 3টা বাক্যই থাকে, মানে 8টি বাক্যের ভিতরে 2 থেকে 3টা বাক্যই থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে। কাজে এটা হচ্ছে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সূত্র। তাই প্রথম ক্লাসে আমরা অনেক ব্যাপকভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমরা ইনশাআল্লাহ বেশি বেশি সূত্র করে পড়ব, কেননা পরবর্তী সূত্রগুলো একটু ছোট এবং ইজি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য 2022 শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ, সকলের তো একই প্রশ্নের পরীক্ষা হয়, অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয়। তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি। তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কুরিয়ার করে নিয়েছো তারা তো জানোই, আর যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস, সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করোনি, তোমরা অতি সত্ত্বর সাজেশনসটি সংগ্রহ করতে পারো। আরেকটা কথা হচ্ছে, তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজেশনসটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ SMS এর মাধ্যমে 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট সাজেশনসটি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো, তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে, এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ। কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি, আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল। আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো, তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কিভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি, একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি। তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস, ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে, কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে। কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো, আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না। তোমরা যদি জাস্ট এই বইয়ের
বা এই সাজেশনসের 100%ও তুমি নাও পড়তে পারো, অন্ততপক্ষে 50%ও যদি পড়তে পারো তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায়। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ SMS করে। যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে, তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো ফেসবুক পেজ থেকে, তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও। আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।